নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি মূলা শাকের একটা দুর্দান্তভাবে রান্নাটা করে তোমাদেরকে দেখাবো। সেই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মূলা শাকের রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলো না। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে এক আঁটি মূলা শাক নিয়েছি আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আজকে আমি মূলা শাকটা সত্যিই খুব টেস্টি পদ্ধতিতে রান্না করব। এইভাবে রান্না করলে না মূলো শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, আমি মূলাগুলো কেটে নিচ্ছি, কারণ এই শাকটা শুধু রান্না করব, মূলাগুলো আজকে আমি রান্না করব না। এইভাবে 4 পিস মূলাকে আমি কেটে নিলাম, কারণ পুরো শাকটাই কিন্তু আমার লাগবে রেসিপিটা বানানোর জন্যে। শাক জিনিসটা দেখতে অনেকটা লাগলেও যখন এটাতে রান্না করব তখন কিন্তু কমে যাবে। আর এর যে এই গোড়ার দিকের মোটা ডাঁটিগুলো, এইগুলো আমি আজকে নেব না। এগুলোকেও ঝিরিঝিরি করে কেটে দিলে শাকের সাথে খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে যে অনেকটা পরিমাণ শাক আছে তো, তাই এই ডাঁটিগুলো নিলে আমার অনেকটা হয়ে যাবে। যতটা প্রয়োজন আমি ততটাই নিচ্ছি, আর এই ডাঁটিগুলোকে রেখে দিচ্ছি, অন্য রেসিপি বানিয়ে খেয়ে নেব। বন্ধুরা দেখো, আমি কিভাবে পাতাগুলোকে টেনে টেনে নিয়ে নিচ্ছি শাকের অংশটা। আর তোমরা চাইলে কিন্তু এর ডাঁটিগুলোও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এইভাবে প্রত্যেকটা শাকের আমি মোটা ডাঁটিটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে, মোটা অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঝুড়িতে তুলে নিচ্ছি, এর সাথে আলুটাকেও নিয়ে নিচ্ছি। এবার এই শাক আর আলুটা কেটে একেবারে ধুয়ে নিয়ে আমি ফিরে আসবো। তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না। দেখো, ধুয়ে নিয়েছি, আর শাকটাকে এইভাবে যতটা সম্ভব ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি এর থেকে জলটা ঝাড়িয়ে নিয়েছি, তবু ঝুড়ির মধ্যে রেখেছি, আরও জল থাকলে সেটা বেরিয়ে যাবে। আর দেখো, আলুটাকেও কিন্তু একেবারে ছোট ছোট করে কাটতে হবে, যাতে আলুটা শাকের সাথে সুন্দরভাবে মিশে যায়। আলুটা বড় বড় রাখলে না ভালো লাগবে না। এইভাবে আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, শাকটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার আলুগুলোকে নাড়াতে থাকবো। গ্যাসের ভলিউমটাকে সময় মিডিয়ামে রাখবো, কারণ আলুগুলো বেশ ছোট ছোট করে কেটেছি, তাই মিডিয়ামে রেখে 2.5-3 মিনিটের মতো আমি আলুগুলোকে ভেজে নিলাম। এরপর মাঝখানটায় একটু জায়গা করে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে চা চামচের মাপে 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। বেশ ভালো করে 2 মিনিট রসুনটাকে ভেজে নেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এটাও আমি চা চামচের মাপে 1 চামচ দিলাম। দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে আলু শুদ্ধ আদা আর রসুনটাকেও আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু ছোট ছোট করে কুচি করেছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে পেঁয়াজ রসুন আদা যেন বেশ সুন্দর করে ভাজা হয়, সেই জন্যে কড়াটাকে চিমটা দিয়ে ধরে ভালো করে কষিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আবারও একটু সব কিছুকে নাড়ানাড়ি করে দিলাম। গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখেছি। বেশ ভালো করে সব মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে এটা বোঝা যাবে, এর থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে।
এরকম যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে অল্প অল্প করে আমি শাকগুলো দেব। একসাথে দিয়ে দিলে অনেকটা ভর্তি হয়ে যাবে, তখন নাড়াতে গিয়ে পড়ে যাবে। সেই জন্য অল্প দিলাম, মানে হাফের মতো দিয়েছি। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে শাকটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো শাকটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এইভাবে যখন শাকটা কমে যাবে আর ভালো করে আলুটা পুরো শাকের মধ্যে মিশে যাবে, তখন এতে আমি দিয়ে দেবো বাকি শাকগুলো। বাকি শাকগুলো আর যতটা আছে সেটা কিন্তু সবটাই একেবারে ধরে যাবে। এইভাবে সব শাকটা আমি ঝুড়ি পরিষ্কার করে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে একটু ভালো করে শাকটাকে নেড়ে দিলাম। নেড়ে সাইজ করে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবো। এটা ঢাকনা দেওয়ার পর প্রায় আমি 3 মিনিটের মতো বাদে ঢাকনাটা সরাচ্ছি। দেখো শাকটা কতটা কমে গেছে। খুন্তি দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে শাকটাকে নাড়াতে হবে। এতে করে বোঝা যাবে যে কতটা লবণ দিতে হবে, না হলে আগে লবণ দিলে কিন্তু আন্দাজটা ঠিক হবে না। দেখো শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এইভাবে আলু আর শাকের পরিমাণ দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। এই চিনিটা দিলে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, সুন্দর বেশ টেস্টের একটা ব্যালেন্স হবে। লবণ চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে আমি আলু শুদ্ধ শাকটাকে একটু নাড়িয়ে দিলাম। এইবার নাড়ানোর পর এটাকে কিন্তু আবারও ঢেকে দেবো, কারণ এই রেসিপিটাতে আমি একটুও জল দেব না। এইভাবে নেড়ে ঢেকে দিলে এর থেকে একটা জল বেরোবে। এটাকে ঢাকনা দিয়ে গ্যাসটাকে একেবারেই লো করে দেবো। প্রায় আমি 3 মিনিটের মতো বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো শাকটা থেকে কতটা জল জল ভাব হয়েছে। এই জল জল ভাবেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আর শাকটারও যেহেতু পাতা অংশ নিয়েছি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এইভাবে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা প্লেন ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি রেসিপিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে জিরে ভাজাটা পুরো শাকের মধ্যে ভালো করে মিশে যায়। দেখো সুন্দরভাবে কিন্তু আমার শাকটা রেডি হয়ে গেছে। এই রকম যখন মেশানো হয়ে যাবে তখন এটা আবারও একটু ঢেকে দিচ্ছি, কারণ এই মূলো শাকের যে ডাঁটি অংশগুলো একটু একটু আছে সেইটা ভালো করে সেদ্ধ হবে। প্রায় আবার 2 মিনিটের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এখন কিন্তু এই শাকের যে একটু একটু ডাঁটি অংশটা আছে সেটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি দেখে নিলাম। রেসিপিটা কিন্তু আমার পুরো রেডি। এই রকম একটা রেসিপি গরম ভাতে থাকলে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখবে কারো মাছ মাংসর দরকার হবে না। মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, কিন্তু এই মূলো শাক সবসময় পাওয়া যায় না। চলো শাকটা এবার নাবিয়ে নিই। নাবিয়ে নেওয়ার জন্যে এই স্টিলের আমি প্লেটটা নিচ্ছি। ঢালতে গেলে পড়ে যাবে, তাই আমি অল্প অল্প করে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে রান্না করলে যে মূলো শাক পছন্দ করে না সেও খেয়ে বলবে দারুণ হয়েছে। সত্যিই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। পুরো আমার দেখানো পদ্ধতিতে একবার বানিয়েও তাহলে বুঝতে পারবে যে মূলো শাক এইভাবে রান্না করলে কতটা টেস্টি হয়। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলো না। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দাও, যাতে এইভাবে মূলো শাক সবাই রান্না করে খায়। অনেকে কিন্তু মূলো শাক ফেলে দেয়, না ফেলে দিয়ে এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। এটা দিয়েই কিন্তু বলতে পারো পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার আমি অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। টাটা।